যখন সবাই ভেবেছিল আত্মা চিরতরে ধ্বংস হয়েছে, তখনই এক অদ্ভুত ঘটনা ঘটল। পাথরটি নদীর তলদেশে স্থাপন করার কয়েক দিন পর থেকেই নদীর পরিবেশ আবারও বদলাতে শুরু করল। নদীর পানির রং ধীরে ধীরে ধূসর হয়ে উঠছিল, আর বাতাসে একটা ভারী অনুভূতি ছড়িয়ে পড়েছিল। মধু প্রতিদিন সকালে নদীর পাড়ে গিয়ে দেখত, কিন্তু নদী এখন যেন তার সঙ্গে কথা বলছিল না। একদিন মাঝরাতে মধুর ঘরে কেউ যেন দরজায় ধাক্কা দিল। মধু দরজা খুলে দেখল বাইরে কেউ নেই। কিন্তু তখনই হঠাৎ তার কানে একটি পরিচিত গম্ভীর কণ্ঠস্বর ভেসে এল। তুমি ভেবেছ আমাকে শেষ করেছ? আমি নদীর প্রতিটি বিন্দুতে আছি। আমাকে কেউ শেষ করতে পারবে না। আমি তোমার জন্য অপেক্ষা করছি, মধু। মধুর সারা শরীর শীতল হয়ে গেল। সেই বুঝল, আত্মা পুরোপুরি ধ্বংস হয়নি। পাথরটি তাকে শুধু কিছু সময়ের জন্য দুর্বল করে রেখেছে। মধু রানীর কাছে সব খুলে বলল। রানী প্রথমে বিশ্বাস করতে চায়নি। সে বলল, পাথর তো আত্মাকে ধ্বংস করার কথা। তাহলে এমন হচ্ছে কেন? মধু উত্তরে বলল, পণ্ডিত বলেছিলেন পাথর যদি ভুলভাবে স্থাপন করা হয়, তাহলে তা বিপদ ডেকে আনতে পারে। হয়তো আমরা কোথাও কোনো ভুল করেছি। রানী বলল, এবার কি আমাদের আবার নদীতে যেতে হবে? মধু জবাব দিল, এবার কাজটি আরো বিপজ্জনক হবে। আত্মা এখন আমাদের আরো ভয়ঙ্করভাবে আক্রমণ করতে পারে। তবে আমি জানি, তাকে চিরতরে ধ্বংস করার আরেকটি উপায় আছে। পরদিন সকালে মধু আর রানী পণ্ডিতের কাছে গেল। পণ্ডিত তাদের দেখে বলল, আমি জানতাম তোমরা ফিরে আসবে। নদীর আত্মাকে ধ্বংস করা সহজ নয়। সে শুধু পাথরের শক্তিতে নিয়ন্ত্রিত ছিল, কিন্তু তার মূল শক্তি নদীর উৎসের গভীরে লুকানো। মধু বিস্মিত হয়ে বলল, তাহলে কি তাকে পুরোপুরি ধ্বংস করার উপায় নেই? পণ্ডিত বললেন, উপায় আছে, কিন্তু সেটি খুব বিপজ্জনক। তোমাদের নদীর উৎসে গিয়ে সেই জায়গাটি খুঁজে বের করতে হবে যেখানে আত্মার শক্তি লুকানো রয়েছে। সেটি ধ্বংস না করা পর্যন্ত আত্মা ফিরে আসতেই থাকবে। কিন্তু মনে রেখো, এবার আত্মা তোমাদের প্রতিটি পদক্ষেপে বাধা দেবে। মধু গ্রামে ফিরে এসে আবারও সবার সাহায্য চাইল। কিন্তু এবার গ্রামবাসীরা তাকে আরো বেশি সন্দেহ করতে শুরু করল। তারা বলল, তুমি বলেছিলে পাথর আত্মাকে ধ্বংস করবে। তাহলে আবার কেন নদী অশান্ত হচ্ছে? এটা কি তোমারই কোনো ভুলের ফল নয়? মধু তাদের বোঝানোর চেষ্টা করল, আমি জানি তোমরা আমার ওপর বিশ্বাস হারিয়েছ, কিন্তু আমি তোমাদের ক্ষতি করতে চাই না। আমরা যদি একসঙ্গে কাজ না করি, তবে এই গ্রাম ধ্বংস হয়ে যাবে। রানী গ্রামবাসীদের সামনে এসে বলল, আমাদের মধুর পাশে থাকতে হবে। আমরা একবার আত্মার বিরুদ্ধে জয় পেয়েছিলাম, এবারও পারব। অবশেষে কয়েকজন সাহসী জেলে তাদের সঙ্গে যেতে রাজি হলো। মধু, রানী এবং 10 জন সাহসী গ্রামবাসী একটি বড় নৌকা নিয়ে নদীর উৎসের দিকে রওনা দিল। এবার তারা পণ্ডিতের দেওয়া একটি বিশেষ তাবিজ নিয়ে গেল, যা আত্মার প্রভাব থেকে তাদের রক্ষা করবে। যাত্রাপথে নদীর পরিবেশ ধীরে ধীরে আরো ভয়ঙ্কর হয়ে উঠতে লাগলো। বাতাস ভারী হয়ে গেল, আর চারপাশে অদ্ভুত ফিসফিসানি শোনা যাচ্ছিল। একসময় নদীর পানি থেকে কালো ছায়াগুলো আবারও তাদের নৌকার চারপাশে জড়ো হতে শুরু করলো। হঠাৎই সেই গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল, তোমরা আবার ফিরে এসেছো, এবার আর রেহাই পাবে না। মধু পাথরটি শক্ত করে ধরে বলল, তুমি যতই শক্তিশালী হও, আমরা তোমাকে ধ্বংস করব। আত্মা ধ্বংস হয়েছে বলে গ্রামবাসীরা বিশ্বাস করলেও, নদীর গভীরে কিছু অশুভ পরিবর্তন চলতে থাকে। মধু ও রানীর রাতের ঘুম অশান্ত হয়ে পড়ে। এক রাতে মধু স্বপ্নে দেখে, সেই কালো ছায়া নদীর গভীর থেকে চিৎকার করে বলছে, তোমরা আমাকে শেষ করতে চেয়েছো, কিন্তু আমি ফিরে আসব। তোমাদের শান্তি দীর্ঘস্থায়ী হবে না। মধু ভোরবেলা ঘুম থেকে উঠে রানীকে বলল,
আমার মনে হচ্ছে আত্মা পুরোপুরি ধ্বংস হয়নি। আমি পাথর স্থাপন করেছি ঠিকই, কিন্তু নদীর পরিবেশ এখনো বদলে যাচ্ছে। রানী তাকে শান্ত করে বলল, তুমি হয়তো বেশি চিন্তা করছো, মধু। তবে আমরা যদি মনে করি কোনো বিপদ আছে, আমাদের পণ্ডিতজির কাছে যেতে হবে। এরপর দিনগুলোতে নদীতে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করলো। একদিন গ্রামের এক জেলে এসে বলল, আমি নদীতে মাছ ধরছিলাম। হঠাৎ দেখি পানির নিচ থেকে অদ্ভুত এক আলো উঠছে। আলোটা যেন আমায় টেনে নিতে চাইছিল। আরেক দিন একটি নৌকা রাতের আঁধারে হঠাৎ নদীর মাঝখানে উধাও হয়ে গেল। গ্রামবাসীরা ভয়ে আতঙ্কিত হয়ে পড়ল। তাদের মনে হলো আত্মা হয়তো আবার ফিরে আসছে। মধু, রানী এবং কয়েকজন সাহসী গ্রামবাসী মিলে পণ্ডিতজির কাছে গেল। পণ্ডিতজি তাদের কথা শুনে বললেন, আমি আগেই বলেছিলাম পাথরটি আত্মার সমস্ত শক্তি শোষণ করেছিল। কিন্তু যদি সেই শক্তি নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে তা আবার শক্তি সঞ্চয় করতে পারে। এখন যা ঘটছে তা ঠিক সেই কারণেই। মধু বলল, পণ্ডিতজি, তাহলে কিভাবে আমরা এটি স্থায়ীভাবে শেষ করব? পণ্ডিতজি বললেন, তোমাদের একটাই উপায় আছে। আত্মার শেষ শক্তি যেখানে জমা হচ্ছে, সেই জায়গাটি খুঁজে বের করতে হবে। তবে সেখানে পৌঁছানো সহজ হবে না। আত্মা এবার আরো ভয়ঙ্কর রূপে প্রতিশোধ নেবে। আমি তোমাদের পথ দেখাবো, তবে তোমাদের সাহস ও ধৈর্য ধরে রাখতে হবে। পণ্ডিতজির দিকনির্দেশনায় মধু এবং রানী আরও একটি যাত্রার প্রস্তুতি নিল। পণ্ডিতজি বললেন, নদীর গভীরতম অংশে আত্মার শক্তি জমা হয়েছে। সেই জায়গাটি অন্ধকারে ঢাকা। এই যাত্রায় তোমাদের আগে থেকে আত্মার প্রভাব মোকাবিলা করতে হবে। তবে মনে রেখো, তোমাদের মানসিক শক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ। একবার যদি ভয় পেয়ে বসো, আত্মা তোমাদের শেষ করে দেবে। গ্রামের সবাই এবার আরো বেশি ভয় পেল। কিন্তু মধু দৃঢ় কণ্ঠে বলল, আমি জানি এটি কঠিন হবে। তবে আমি একবার শেষ করেছিলাম, এবারও করব। রানী, তুমি কি আমার পাশে থাকবে? রানী বলল, তোমার পাশে থাকার জন্য আমি সব সময় প্রস্তুত। আত্মার আক্রমণ শুরু। রাতের অন্ধকারে মধু, রানী এবং 5 জন সাহসী জেলে মিলে নৌকায় চড়ে নদীর গভীরতম অংশের দিকে রওনা দিল। নদীর মাঝপথে হঠাৎ বাতাসের ধ্বনি এক অদ্ভুত কণ্ঠে রূপ নিল। সেই কণ্ঠ যেন মধুর নাম ধরে ডাকছিল। মধু, মধু, তুমি ফিরে এসেছো। তুমি কি জানো, এবার আমি আরো শক্তিশালী। তারা যতই এগিয়ে যাচ্ছিল, ততই পানির রং কালো হয়ে উঠছিল। নৌকা যেন নিজে থেকেই থেমে যাচ্ছিল। হঠাৎ পানির ভেতর থেকে বিশাল একটি কালো ছায়া বের হয়ে এলো। মধু সাহস করে পাথরটি হাতে তুলে ধরল। কিন্তু এবার পাথরটি থেকে কোনো আলো বের হচ্ছিল না। আত্মা বলল, তোমার পাথর এবার কাজ করবে না, কারণ আমার শক্তি আগের চেয়ে 10 গুণ বেশি। মধু ভয় পেলেও হার মানল না। সে রানীর দিকে তাকিয়ে বলল, আমাদের নতুন কোনো উপায় বের করতে হবে। আমরা একসঙ্গে লড়াই করলে অবশ্যই জিতব। নদীর গভীরতম অংশে পৌঁছে মধু ও তার দল বুঝতে পারল, এখানেই আত্মার শক্তি জমা হচ্ছে। জায়গাটি ছিল অদ্ভুত সুন্দর অথচ ভয়ঙ্কর। পানির রং সম্পূর্ণ কালো, চারপাশে কুয়াশার মতো কিছু ঘুরছিল। আর মাঝখানে একটি উজ্জ্বল লাল আলো জ্বলজ্বল করছিল। পণ্ডিতজির কথা মতো এটাই ছিল আত্মার শক্তির কেন্দ্র। মধু যখন সেই লাল আলোটির দিকে এগিয়ে যেতে চাইল, হঠাৎ করেই পানির গভীর থেকে অজস্র কালো হাত বের হয়ে এলো। সেই হাতগুলো যেন তাদের টেনে নিতে চাচ্ছিল পানির ভেতরে। দলের একজন চিৎকার করে উঠল, আমাদের পেছনে ফিরে যাওয়া উচিত। এখানে থাকলে আমরা সবাই শেষ হয়ে যাব। মধু দৃঢ় কণ্ঠে বলল, যদি আজ আমরা পিছিয়ে যাই, আত্মা আবার পুরো গ্রামটাকে ধ্বংস করবে। সাহস রাখো, আমরা সবাই একসঙ্গে আছি। রানী চিৎকার করে বলল, পাথরটা আবার শক্তি সঞ্চয় করতে পারে কি না দেখো। পণ্ডিতজি বলেছিলেন,
বিশ্বাসী শক্তির মূল। পাথরটিকে শক্তিশালী করতে আমাদের ভেতর থেকে ভয় দূর করতে হবে। মধু পাথরটি হাতে নিয়ে চিৎকার করে বলল, আমি জানি তুমি ভয়ঙ্কর, কিন্তু তোমার অন্ধকার কখনোই আমাদের আলোকে নষ্ট করতে পারবে না। আমরা ভয় পাই না। এই পাথর আবারও তোমার শক্তি শেষ করবে। মধুর কণ্ঠে দৃঢ়তা ছিল। ধীরে ধীরে পাথরটি আলোকিত হতে শুরু করলো। পাথর থেকে এক প্রবল সাদা আলো বেরিয়ে আসতেই কালো হাতগুলো ধ্বংস হয়ে গেল। তবে লাল আলোটি তখনও অক্ষত ছিল। আত্মার আসল চেহারা। লাল আলোর সামনে গিয়ে তারা দেখল, সেটি আসলে একটি বিশাল আকারের প্রাচীন একটি পাথর। পণ্ডিতজির ব্যাখ্যা অনুযায়ী, এই পাথরের ভেতরেই আত্মার আসল শক্তি লুকিয়ে আছে। কিন্তু পাথরটি এতটাই শক্তিশালী ছিল যে, কোনো সাধারণ অস্ত্র দিয়ে সেটি ভাঙা সম্ভব ছিল না। রানী বলল, পণ্ডিতজি বলেছিলেন, আত্মার শেষ শক্তিকে ধ্বংস করতে আমাদের মানসিক শক্তি ও ঐক্য দরকার। সবাই হাত ধরে পাথরের চারপাশে বসো। আমরা একসঙ্গে মনোযোগ করব। সবাই হাত ধরে পাথরের চারপাশে বসে মনোযোগ করা শুরু করল। মধু পাথরটি তুলে ধরে উচ্চারণ করল, এই শক্তি, যা আমাদের ক্ষতি করছে, আজ থেকে এটির কোনো স্থান নেই। আমরা ভালোবাসা, ঐক্য এবং আলোকে ডাকি। অন্ধকারকে আমরা বিদায় দিই। ঠিক সেই মুহূর্তে লাল পাথরটি কাঁপতে শুরু করল। চারপাশে বিশাল ঝড় উঠল। আত্মার কণ্ঠ শোনা গেল, তোমরা আমাকে ধ্বংস করতে পারবে না। আমি ফিরে আসব, আমি প্রতিশোধ নেব। মধু আরো জোরে চিৎকার করল, তোমার জায়গা শুধু এই পাথরের মধ্যে। আর আজ এই পাথরকেই আমরা শেষ করব। পাথরটি থেকে এক প্রবল বিস্ফোরণ ঘটল। সাদা আলো চারদিকে ছড়িয়ে পড়ল এবং সেই আলো অন্ধকারকে পুরোপুরি গ্রাস করে নিল। ঝড় থেমে গেল। নদীর রং আবার স্বাভাবিক হয়ে উঠল। চারপাশে শান্তি নেমে এলো। পণ্ডিতজির কথা মতো আত্মার শক্তি চিরতরে শেষ হয়েছিল। গ্রামবাসীরা নদীকে আবার ব্যবহার করতে শুরু করল। মধু ও রানী গ্রামের জন্য নায়ক হয়ে উঠল। কিন্তু গল্প এখানেই শেষ নয়। পণ্ডিতজি একদিন মধুকে সতর্ক করে বললেন, আত্মা ধ্বংস হয়েছে ঠিকই, কিন্তু পৃথিবীতে সব সময় এমন অন্ধকার শক্তি থাকে, যা আবার ফিরে আসতে পারে। তোমাদের সতর্ক থাকতে হবে।